আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 2024-2025 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতিটি আসরের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 25 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘণ্টা দেশের 19টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর দেশের 18টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী। সকাল 8টা থেকে পরীক্ষার্থীদের প্রবেশের জন্য কেন্দ্রগুলোর দরজা খুলে দেওয়া হয় এবং 9:30টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে একদিনে এত শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ায় সকাল থেকেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় যানবাহনের সংকট ছিল। ফলে পরীক্ষার্থীদের পাশাপাশি বিপাকে পড়েন সাধারণ মানুষজনও। রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও কোথাও 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পান না গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাধারণ। ঢাকার রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা বাড়ছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন মন্তব্য করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজ বলেছেন, সমস্যার সমাধানে কাজ করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না। আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তো এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে। এরকম একটা সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের মিল্কভিটায় দুগ্ধ সরবরাহকারী খামারিরা। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি 45 থেকে 47 টাকায়। এতে লোকসানে পড়েছেন খামারিরা। এই অবস্থায় দুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মিল্কভিটার পরিচালক মুস্তাফিজুর রহমান মনির। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত গো খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর কারণে এ অঞ্চলে দুধের চাহিদা বেশি। এর মধ্যে বাছাইকৃত খামারিদের সাথে চুক্তি করে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা। এসব গো খামার থেকে প্রতিদিন প্রায় 80,000 লিটার দুধ সংগ্রহ করে মিল্কভিটা। বর্তমানে খামারিদের প্রতি লিটার দুধের দাম দেওয়া হচ্ছে 35 থেকে 47 টাকা, যা অন্যান্য দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও খোলা বাজারের চেয়ে 35 থেকে 38 টাকা কম। অথচ গরু লালন পালনের খরচ বেড়েছে দ্বিগুণ। এতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে দুধের দাম বাড়ানোর দাবি খামারিদের। দুধ ধরেন যে আমরা যে খাদ্য কিনি, ধরেন যে খাদ্যের তুলনা দেয় যে দুধের দাম আমার কম হয়, আমরা খুব হিমশিম খাইতেছি আর কি। সব খাদ্যর দাম বেশি বুঝছেন, কিন্তু আমরা এই দুধের দাম পাচ্ছি না।
দুধের দাম কম দিচ্ছে। খামারি হিসেবে আমাদের এলাকায় অনেক গরু বাছুর আছে, কিন্তু আমাদের গরু দিয়ে আমাদের যে দুধের দাম দেয় সেই হিসেবে আমাদের গরু পালা যায় না। 1 কেজি ভুষের দাম 55-60 টাকা, আর 1 লিটার দুধের দাম 45 টাকা। সেই হিসেবে আমাদের কিছুই হয় না। খামারিদের দাবির প্রেক্ষিতে দুধের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন মিলভিটার এক পরিচালক। এই মিলভিটা একটা লোকসান প্রজেক্টে দাঁড়িয়ে আছে। সেই লোকসান প্রজেক্টটা আমরা আইডেন্টিফাই করে মিলভিটার দুধের দাম বাড়ানোর জন্য আমরা চিন্তা করেছি। পাশাপাশি গোখাদ্যের যে আমাদের মিল ছিল, সে মিলটা বিগত ফ্যাসিস্ট সরকারের সে বন্ধ করে দিয়েছিল। খামারিরা দুধের দাম কম পাইতো, গোখাদ্যের দাম বেশি হতো। এই ক্ষেত্রে খামারিরা লোকসানের সম্মুখীন হতো। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা করা হয় এই অঞ্চলে। এরপর থেকে সেখানে গড়ে ওঠে শত শত গো খামার, আর এখান থেকে উৎপাদিত দুধ দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ করছে। এনটিভি নিউজ ডেস্ক। ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম জানতে আমরা সরাসরি যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, গত সপ্তাহের থেকে আজকে নিত্য পণ্যের বাজার দরের তারতম্য কেমন দেখছেন? ফারজানা, আমি এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের যে চালের বাজার যে সাইডটা ওইখানটায় আছি। আর আপনি জানেন এখন কিন্তু চালের দাম নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে চালের দামটা বেশ ঊর্ধ্বমুখী ছিল, আমরা যেটি দেখে এসেছি। তো আমি আজকে এখানে এসে যেটি দেখছি, দামটি আসলে গত সপ্তাহে যেরকম ছিল চালের দাম সেরকম আগের মতোই বেশিতেই আছে এখন পর্যন্ত। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি দাম, যেটি মানুষ কিনে বেশি মিনিকেট চাল সেটির দাম আজকে হচ্ছে 78 থেকে 80 টাকা মান ভেদে, দোকান ভেদে। এছাড়া নাজিরশাল চাল আমরা দেখতে পেয়েছি 75 থেকে 85 টাকা। আটাশ চাল যেটি সবচেয়ে বেশি কেনা হয়, যারা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে, সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। এছাড়া যে আমনের মৌসুম, এখন নতুন ধানের মৌসুম, এখন কিন্তু নতুন চালের মৌসুম, সেই জন্য যে প্রভাবটা পড়ার কথা আমাদেরকে বিক্রেতারা বা ক্রেতারা বলছেন যে দাম কমার কথা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে আমনের চালের দামটিও কিন্তু এখন এখানে 65 টাকা করে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো বিক্রেতারা যেটা বলছে, তাদের আসলে এখানে কিছু করার নেই। তারা হচ্ছে খুচরা পর্যায়ে বিক্রি করছেন, তাদের এখানে আসলে করার কিছু নেই। তারা বলছেন এক্ষেত্রে আসলে দায়টি নিতে হবে। এর আগে তারা যেখান থেকে আনেন, মিল থেকে তারা কিনে আনেন, তারা যে পাইকারি রেট কিনে আনেন, সেখানেই আসলে মূলত দামটা বেশি, যার ফলে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর এছাড়া ক্রেতারা যেটি বলছেন সব সময়ের মতো, তারা আসলেই জানতে চায় কেন এই মুহূর্তে এত দাম বেশি। তারা দেখতে চায় সরকারের পদক্ষেপ। এটা নিয়ে তারা আমাদেরকে হতাশা জানিয়েছে। এছাড়া আমরা অন্যান্য বাজারগুলোতে আমরা দেখেছি, আমরা মাংসের বাজারে দেখেছি গরুর মাংস আগের মতোই 750 থেকে 780 এরকমই আমরা দাম দেখতে পেয়েছি। এছাড়া খাসির মাংস 1000 থেকে 1200 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। আর মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে সবচেয়ে বেশি আমিষের চাহিদা মিটায় যে ব্রয়লার মুরগি, সেটির দামও কিন্তু আমরা দেখতে পেয়েছি 210 থেকে 20 টাকা। অর্থাৎ এটি গত সপ্তাহে যেরকম ছিল সেরকমই আমরা দেখতে পেয়েছি। এছাড়া যেহেতু শীতের মৌসুম এখন চলছে, এখন কিন্তু হাঁসের চাহিদাটাও বেশ বেড়ে যায় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতে। সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চীনা হাঁস, সেটি কিন্তু মানভেদে 700 থেকে 750 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে ওই দামগুলো স্থিতিশীল থাকলেও ক্রেতারা বলছেন আসলে দামগুলো আগে থেকেই বেড়ে আছে, মাংসের বাজারটা বিশেষ করে। তো এটি কিন্তু বিশেষ করে নিম্নবিত্তদের হাতের নাগালে কিন্তু বাইরে চলে গেছে। আর এছাড়া যেটি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন সবাই, সেটি হচ্ছে গিয়ে শীতের মৌসুম, অর্থাৎ সবজির চাহিদা, সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেক বেশি। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের সবজি কিন্তু মোটামুটি 30 টাকা থেকে আমরা দেখতে পেয়েছি 60 টাকার মধ্যে বেশিরভাগ সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। আর এছাড়া কয়েকটি সবজির দাম যদি আমি বলি, বিভিন্ন ধরনের বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা এই টাউন হল বাজারে। এছাড়া পেঁয়াজের চাহিদা, যেটি নিয়ে আলোচনা হয় বছরের অনেকটা সময়, সেটি কিন্তু এখন দেশিটাই কিন্তু এখন 55 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দামও কিছুটা কমে এখন এই মুহূর্তে 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে সবজির বাজারে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন, তারা সেটি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন। যেহেতু এটি আসলে শীতের মৌসুম, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু তারা বলছেন চাল যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটির দামই যেহেতু এই মুহূর্তে বাড়ছে, ঊর্ধ্বমুখী হয়ে আছে এখনও, সেটি নিয়ে কাজ করা প্রয়োজন বলে তারা কিন্তু মনে করছেন। ফারজানা, এই ছিল সব মিলিয়ে আমার কাছে সর্বশেষ।
খেলার খবর ক্রিকেট। আজ ছুটির দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 2টি ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দুপুর 2টায় শুরু হবে খেলা। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামার আগে আলোচনায় দুর্বার রাজশাহী পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বয়কট করেছিল, তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তারা অনুশীলনে ফিরেছে। দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি জানান, পারিশ্রমিক পাওয়ায় খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সও বদলে যাবে। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দু দলই আছে যথাক্রমে 5 ও 6। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট সোহানদের। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। 8 ম্যাচে 1 জয়ে তলানিতে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। চন্ডিকা হাথুরুসিংহকে ছাঁটাই করলেও টিকে যান তার সহকারী হিসেবে কাজ করা নিক পোথাস। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির 1 মাস আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন এই কোচ। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন পোথাস। 2017 থেকে 18 শ্রীলঙ্কা ও 2018 থেকে 19 ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। সবশেষ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে জয়ের নায়ক অ্যারন জোন্স এবারের বিপিএলে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। টানা তৃতীয়বারের মতো বিপিএল খেলতে আসা অ্যারনের মনে ধরেছে স্বাগতিকদের দর্শক আগ্রহ। অ্যারন জোন্সের বিপিএল ভাবনাও তার বার্বাডোস থেকে যুক্তরাষ্ট্রে খেলা নিয়ে। রিপোর্ট নিলয় মজুমদারের। বিশ্ব টি-20তে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলে মনোযোগ কেড়েছিলেন অ্যারন জোন্স। এবারে বিপিএলে আশানুরূপ কিছু করতে না পারলেও অবশ্য বিপিএল এর মঞ্চে তার নামটা পুরনো নয়। এর আগেও খেলেছেন 2 মৌসুম। নিজের তৃতীয় মৌসুমে সিলেটের স্বাগতিক দর্শক মুগ্ধ করেছে তাকে। খেলতে চান পরের কয়েক মৌসুমেও। আগেও বিপিএল এ খেলেছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। দর্শকদের ভালোবাসা পেয়ে সত্যি আমি মুগ্ধ। সুযোগ পেলে আগামীতেও এখানে খেলতে চাই। খেলতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের হয়েও, তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পাওয়ায় তা হাতছাড়া করেননি এই ব্যাটার। যুক্তরাষ্ট্র খুব দ্রুতই আন্তর্জাতিক টি-20তে ভালো দল হয়ে উঠবে বলে মনে করেন তিনি। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজন কয়েক ধাপ এগিয়ে দিয়েছে আমাদের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামীতে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট খেলুড়ো দেশ হিসেবে পরিচিতি পাব। তবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেতন ভাতার অনিয়ম নিয়ে প্রশ্ন করলেও এই বিষয়ে কোনো উত্তর দিতে রাজি হননি তিনি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।